রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা কোথায় কোথায় পাবো? আচ্ছা, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাবো হচ্ছে কি আমাদের প্যানক্রিয়েটিক অ্যাসিনার সেল, দেন হচ্ছে ফাইব্রোব্লাস্ট, কোলাজেন ফাইবারের মধ্যে ফাইব্রোব্লাস্ট। আচ্ছা, এটা হচ্ছে কোলাজেন ফাইবার তৈরি করে। আর একটা হচ্ছে প্লাজমা সেল বা ইমিউনোগ্লোবুলিনের মধ্যে প্লাজমা সেল ইমিউনোগ্লোবুলিনের মধ্যে আমরা পাবো। আচ্ছা, দেন আমরা বলবো যে আমাদের ফাংশনস অফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এক নাম্বার কাহিনী হচ্ছে ফসফোলিপিড তৈরি করে এবং স্টেরয়েড তৈরি করে। ওকে, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের ক্রোমাটিনের মধ্যে। ক্রোমাটিন কি দিয়ে তৈরি হয়? সেটা হচ্ছে আমাদের ডিএনএ, হিস্টোন অ্যান্ড নন হিস্টোন প্রোটিন। ডিএনএ দিয়ে তৈরি হয় এবং হচ্ছে হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন। আর দ্য বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ ক্রোমাটিন ইজ নোন অ্যাজ নিউক্লিওসোম বলে। ওকে, এর মধ্যে যেটা হেটারোক্রোমাটিন খুবই প্যাঁচানো, সেটা হচ্ছে ডেন্স অ্যাপিয়ার অ্যাজ কোর্স গ্র্যানিউলস ইন দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ। হেড যাকে করি তাকে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে পাবো। আর ইউক্রোমাটিন হচ্ছে লেস কয়েলড, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ভিজিবল অ্যাজ ফাইনলি ডিসপার্স গ্র্যানুলার ম্যাটেরিয়াল ইন দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ। আচ্ছা, দেখলে পাবো কোথায়? সেটা হচ্ছে ফাইনালি ডিসঅ্যাপিয়ার্ড গ্র্যানুলার ম্যাটেরিয়ালের মধ্যে হয়তো পাইতে পারি। আচ্ছা, দেন আমরা বলবো হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের মূল কাহিনী হচ্ছে গিয়ে RNA তৈরি করা। আমরা জানি mRNA, rRNA, tRNA, তার মধ্যে যে 2 নাম্বারটা আছে rRNA, তাকে মেইনলি তৈরি করে হচ্ছে নিউক্লিয়াস। rRNA তৈরি করে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আর নিউক্লিওপ্লাজম কন্টেইন করে প্রোটিন মেটাবোলাইটস এবং হচ্ছে আয়রন। আচ্ছা, দেন আমরা বলবো গলগি অ্যাপারটাসের কাজ, ঠিক আছে। প্রোটিন তৈরি করা এবং সেটাকে প্যাকড আপ করা এক নাম্বার কাজ। 2 নাম্বার হচ্ছে ফর্মেশন অফ গ্লাইকোপ্রোটিন। এটা হচ্ছে আমাদের গ্লাইকোপ্রোটিন বাই কনজুগেশন অফ কার্বোহাইড্রেট উইথ প্রোটিন। ওকে, অ্যাক্রোজোমাল ক্যাপকে তৈরি করে গলগি অ্যাপারটাস। স্পার্মের অ্যাক্রোজোমাল ক্যাপ তৈরি করে গলগি অ্যাপারটাস। আচ্ছা, স্টেরেজ অফ সিক্রেটেড প্রোডাক্টস, এটা হচ্ছে এছাড়াও হচ্ছে আমাদের লাইসোজোমাল এনজাইম, সেটা হচ্ছে মডিফাইড এবং হচ্ছে প্যাকেজ করে হচ্ছে আমাদের লাইসোজোমস। আচ্ছা, দেন আমরা আসবো হচ্ছে আমাদের ফাংশন অফ মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েটেড ফিলামেন্টস। আচ্ছা, এটা মাইক্রোটিউবিউলস, এটা হচ্ছে সাপোর্ট এবং শেপ দেয় সেলের। আচ্ছা, দেন হচ্ছে ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট, এক সেল থেকে অন্য সেলে মালপত্র নিয়ে যায়, সেলুলার মুভমেন্টে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও হচ্ছে ফর্মিং সিলিয়া ফ্ল্যাজেলা সেন্ট্রিওলস তৈরি হয় এই মাইক্রোটিউবিউল দিয়ে। দেন আমরা মাইক্রোফিলামেন্ট। আচ্ছা, ফিলামেন্ট যেহেতু সেটা হচ্ছে কন্ট্রাকশন করতে পারে, তার মানে হচ্ছে মাস্কুলার কন্ট্রাকশনে কাজ করে। দেন হচ্ছে মুভিং অ্যান্ড শিফটিং অফ দ্য কম্পোনেন্টস টু সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন জিনিসপত্র সেও সরাইতে পারে। দেন হচ্ছে হেল্প দ্য সেল টু পারফর্ম এন্ডোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, মুভমেন্ট অফ দ্য ফ্ল্যাজেলা। তার মানে এই যে মাইক্রো যে ফিলামেন্ট আছে এটা অনেক চিকন, তার কারণে ফাইন যে কাজগুলা বা কঠিন কাজগুলা এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস এই কাজগুলা করতে পারে। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এটা হচ্ছে একটু ঢিলা টাইপের, সেটা হচ্ছে স্লো কম্পোনেন্ট অফ এক্সোপ্লাজমিক ট্রান্সপোর্ট। এটা একটু ঢিলা ট্রান্সপোর্ট করে যেহেতু ইন্টারমিডিয়েট। এটা থাকে হচ্ছে স্মুথ মাসল সাইটোস্কেলেটাল কম্পোনেন্ট। আমাদের যে স্মুথ মাসল আছে, যেমন পেটের মধ্যে আছে স্মুথ মাসল, সেখানে হচ্ছে সাইটোস্কেলেটাল কম্পোনেন্ট হিসেবে কাজ করে। ইনভলভড ইন পিগমেন্ট গ্র্যানুলার মুভমেন্ট উইথ সেল স্প্রেডিং, হ্যাভ এ জাংশনাল কমপ্লেক্স স্ট্রাকচারাল ইলামেন্ট, এবং এটার মধ্যে একটা জাংশনাল কমপ্লেক্স স্ট্রাকচারাল ইলামেন্ট আছে। ওকে, দেন আমরা আসবো হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, আর একটা হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজম। আচ্ছা, পজিটিভ ফিডব্যাক মেকানিজম মানে হচ্ছে 4টে শুধু মনে রাখবে। একটা হচ্ছে ব্লাড ক্লটিং, ক্লট হওয়া শুরু হইলে আরও ক্লট হইতে থাকবে। চাইল্ড বার্থ, বাচ্চা বের হওয়া শুরু করতে থাকলে আরও বাইর হতে থাকবে। জেনারেশন অফ নার্ভ সিগন্যাল এবং হচ্ছে LH সার্চ, এগুলো সবগুলো হচ্ছে পজিটিভ ফিডব্যাকের মেকানিজম। ব্লাড ক্লটিং, চাইল্ড বার্থ, জেনারেশন অফ নার্ভ সিগন্যালস এবং হচ্ছে LH সার্চ। আর নেগেটিভ ফিডব্যাক মেকানিজম জাস্ট একটু দেখে রাখি। ব্লাড প্রেশার কন্ট্রোল সিস্টেম, বাড়তে গেলে কমায় আনবে। রেগুলেশন অফ প্লাজমা কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, কার্বন ডাইঅক্সাইড রক্তে বাড়তে গেলে কমায় আসবে। রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স, রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স এবং হচ্ছে রেগুলেশন অফ ইলেকট্রোলাইট ব্যালেন্স। বাড়তি কমতি হইতে গেলে সেটাকে হচ্ছে লেভেলে আনার চেষ্টা করবে। আচ্ছা, মেমব্রেন ট্রান্সপোর্টের মধ্যে এখন আমরা চলে আসবো। আচ্ছা, মেমব্রেন ট্রান্সপোর্টের মধ্যে আমরা জানি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে, প্যাসিভ ট্রান্সপোর্ট আছে। আচ্ছা, অ্যাক্টিভের মধ্যে একটা আছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, এতটুকু প্রথমে মনে রাখি, যাবতীয় যত পাম্প আছে সবগুলো হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যেমন সোডিয়াম পটাশিয়াম পাম্প,
ক্যালসিয়াম পাম্প, হাইড্রোজেন পাম্প। তাহলে পাম্প পাইলে আমরা কি দিয়ে দিব? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, শেষ। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে আমরা এখানে পাবো হচ্ছে কো ট্রান্সপোর্ট অথবা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। মানে কো বা কাউন্টার লেখা থাকলে আমরা বুঝে নিব হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যেমন সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কাউন্টার ট্রান্সপোর্ট হচ্ছে যেমন সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট, সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট, শেষ। আচ্ছা, এরপর আমরা চলে আসবো প্যাসিভ ট্রান্সপোর্ট। একটা হচ্ছে অসমোসিস মানে কিশমিশের পানি খাওয়া, আর একটা হচ্ছে আমাদের ডিফিউশন। আচ্ছা, ডিফিউশনের মধ্যে একটা হচ্ছে সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন। যেটা সিম্পল ডিফিউশন, এটার মধ্যে কোনো ক্যারিয়ার লাগবে না। আচ্ছা, যেমন হচ্ছে আমাদের সেন্টার বোতল ভাঙলাম, চারদিকে ছড়াই গেল। আর হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন, এই ক্ষেত্রে হচ্ছে ক্যারিয়ার লাগে। আচ্ছা, এছাড়াও আমরা জানবো এক্সোসাইটোসিস এবং এন্ডোসাইটোসিস। এক্সোসাইটোসিস মানে কি? নিউরোট্রান্সমিটার, হরমোন, এনজাইম, প্রোটিন। তার মানে নিউরোট্রান্সমিটার, হরমোন, এনজাইম, প্রোটিন এগুলা যখন দৌড় মারে তখন সেটাকে আমরা বলবো এক্সোসাইটোসিস। আর এন্ডোসাইটোসিসের মধ্যে একটা হচ্ছে পিনোসাইটোসিস, মানে হচ্ছে গিয়ে সেল পানি খাইতেছে, আর ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে আমাদের সেলুলার ইটিং হচ্ছে। আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে অ্যাক্রস দ্য সেল মেমব্রেনের মধ্য দিয়ে ট্রান্সপোর্ট হবে অ্যাগেনস্ট কেমিক্যাল এবং ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। একটা কেমিক্যাল এবং ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের বিরুদ্ধে কাজ করবে। এনার্জি অবশ্যই খরচ হবে এবং হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন। তার মানে ক্যারিয়ার প্রোটিন লাগবে আর এনার্জি লাগবে। আর যখন এনার্জি লাগে না তখন সেটা হবে হচ্ছে আমাদের প্যাসিভ ট্রান্সপোর্ট, মানে যেটা আমরা পড়ে আসছি অসমোসিস এবং ডিফিউশন। যাই হোক, চলে আসবো হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে যাবতীয় পাম্প, ঠিক আছে। তার মানে এখানে কি লাগতেছে? অ্যাক্রস দ্য সেল মেমব্রেন অ্যাগেন্স্ট ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট আছে, এনার্জি এক্সপেন্ডিচার হইতেছে, ঠিক আছে। এবং যে এনার্জিটা আসতেছে সেটা হচ্ছে আমাদের এটিপি অথবা কোনো হাই এনার্জি ফসফেট থেকে আসতেছে। তার মানে সোডিয়াম পটাশিয়াম পাম্প, ক্যালসিয়াম পাম্প, হাইড্রোজেন পাম্প, শেষ। আচ্ছা, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে আমরা বলবো যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যে শক্তিটা আছে বা এনার্জি খরচ হচ্ছে সেখান থেকে হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট চলে। এটা হচ্ছে কো ট্রান্সপোর্ট বা সিমপোর্ট, কাউন্টার ট্রান্সপোর্ট বা অ্যান্টিপোর্ট। আচ্ছা, তো আমরা জানবো ইম্পর্টেন্স। এটা ইম্পর্টেন্ট যে আমাদের এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের ইম্পর্টেন্টটা কি। প্রথম কথা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প বা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের ইম্পর্টেন্ট কে? রেসপন্সিবল ফর জেনারেশন অফ মেমব্রেন পোটেনশিয়াল, সেল ভলিউম মেনটেন করে, ঠিক আছে, নার্ভ এবং মাসল ফাংশন মেনটেন করে। তার মানে এই পাম্প না থাকলে বা সোডিয়াম পটাশিয়াম পাম্প না থাকলে নার্ভ এবং মাসল ফাংশন হবে না। প্রোভাইড এনার্জি ফর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, এই পাম্পটাই হচ্ছে কাজ করে আলটিমেটলি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য এনার্জি দিচ্ছে। আর ক্লিনিক্যাল হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প দরকার কি? এটা হচ্ছে ইনহিবিটর বা ডিজিটালিস ইজ ইউজড ইন হার্ট ফেলিওর। সোডিয়াম পটাশিয়াম পাম্প ইনহিবিটর আমরা কোথায় ইউজ করি? হার্ট ফেলিওর। কেননা হার্ট ফেলিওরের সময় সেলের মধ্যে পটাশিয়াম বাড়তেছে, তাই এটাকে কমাইতে হবে, তাই হচ্ছে পাম্প ব্যবহার করা হয়। আর ডোপামিন ইন কিডনি ইনহিবিটস সোডিয়াম পটাশিয়াম পাম্প বাই হচ্ছে আমাদের ফসফোরাইডিং ইট কজিং, এটা হচ্ছে আমাদের ন্যাট্রিউরিটিস মানে হচ্ছে আমাদের এক্সক্রিশন অফ সোডিয়াম ইন ইউরিন। এটা সোডিয়াম বাইর করে দেবে ইউরিন দিয়ে। আচ্ছা, এতটুকু জানতে হবে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, আমরা একটা কথাই জানি যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে যাবতীয় পাম্প, আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে কো ট্রান্সপোর্ট, কাউন্টার ট্রান্সপোর্ট, শেষ। আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে পার্থক্য। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে যেটা পার্থক্য সেটাই। আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে দরকার হচ্ছে এনার্জি, আর হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন বা প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে এনার্জি কোনো দরকার নাই। আচ্ছা, প্রেজেন্স অফ মেমব্রেন অবশ্যই থাকতে হবে। ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে বা প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে মেমব্রেন দরকার হইতেও পারে, নাও হইতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে অবশ্যই ইউনিডিরেকশনাল মুভমেন্ট হবে, কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশন বা প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে অবশ্যই হচ্ছে গিয়ে এটা হচ্ছে দুই দিকেই হচ্ছে গিয়ে চলাচল করতে পারে। ওকে, এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট সিম্পল ডিফিউশন এবং ফ্যাসিলিটেটেড ডিফিউশন। আমরা যে ডিফিউশন দেখে আসছিলাম সিম্পল ডিফিউশন এবং হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন, মূল পার্থক্য হচ্ছে সিম্পল ডিফিউশনে ক্যারিয়ার লাগে না, ফ্যাসিলিটেড ডিফিউশনে ক্যারিয়ার লাগে। আচ্ছা, তারপর একটু আমরা বলে দিই ফ্যাসিলিটেড ডিফিউশন যেটা আমরা বলবো সিম্পলটা হচ্ছে একেবারেই সিম্পল, এখানে কোনো ক্যারিয়ারও লাগে না আর এনার্জি লাগার তো প্রশ্নই আসে না, কারণ এটা ডিফিউশন। আর ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে হচ্ছে উইথ হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন, ঠিক আছে, এখানে ক্যারিয়ার প্রোটিন লাগে তবে কিন্তু এনার্জি লাগবে না। আচ্ছা, ক্যারিয়ার যেটা আবারও বলতেছে সিম্পল ডিফিউশনের দরকার নাই, কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশনের মতো দরকার আছে।
আচ্ছা, দেন হচ্ছে আমাদের ডিফিউশন ক্যাপাসিটি আনলিমিটেড, কেননা সেন্ট আনলিমিটেড বাতাসে ছড়াইতে পারে, কিন্তু ফ্যাসিলিটি ডিফিউশনে যেহেতু আমরা একটা ক্যারিয়ার ইউজ করতেছি, তাহলে ক্যারিয়ারের একটা ম্যাক্সিমাম লোড থাকতে পারে। আচ্ছা, সিম্পল ডিফিউশন হচ্ছে লিপিড সলিউবল, আর ফ্যাসিলিটেড ডিফিউশন যারা হয় তারা হচ্ছে লিপিড ইনসলিউবল। আমরা মনে রাখবো যে গ্লুকোজ কখনো আমরা লিপিডে চুবাইতে পারবো না বা মিশাইতে পারবো না, তাহলে এইটা বুদ্ধিমানের মতো চিন্তা করতে হবে। সিম্পল ডিফিউশন লিপিড সলিউবল, যেমন তেলের গন্ধ কিন্তু চারদিকে ছড়ায়, কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে লিপিড ইনসলিউবল। আর এক্সাম্পল হচ্ছে সিম্পল ডিফিউশনের অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যালকোহল, পানি। আর ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা বলবো গ্লুকোজ গেল, অ্যামাইনো অ্যাসিড গেল, গ্যালাক্টোজ মানে শর্করা, আমিষ, এই দুইটা মেইনলি ছড়ায় হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে। আর আমাদের লিপিড জাতীয় চিন্তা করে নিই, যেহেতু লিপিড সলিউবল, ওই জাতীয় জিনিসপত্র ছড়ায় হচ্ছে সিম্পল ডিফিউশনের মাধ্যমে। আচ্ছা, এখানে আমরা ডিফিউশন দেখছি, এখন আমরা এই ডিফিউশন আর অসমোসিসের মধ্যে পার্থক্য দেখব। আচ্ছা, অসমোসিস হচ্ছে কিশমিশ পানি খায়, তো এখানে মুভমেন্ট অফ দ্য সলভেন্ট মলিকিউলস। আর ডিফিউশনের ক্ষেত্রে আমাদের মুভমেন্ট অফ দ্য সলিউট মলিকিউলস। মনে করি বাতাসের মধ্যে সেন্ট ছড়াচ্ছে, তখন তো অবশ্যই সেন্টটাই উড়ে যাবে, কিন্তু অসমোসিসের ক্ষেত্রে পানি গিয়ে কিশমিশের মধ্যে ঢুকবে। আচ্ছা, আর অসমোসিসের ক্ষেত্রে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে হচ্ছে আমাদের মুভমেন্ট হচ্ছে। যেমন কিশমিশের ভেতরে যে রসটা ছিল সেটা বেশি ঘনত্ব ছিল, কিন্তু পানি বাহির থেকে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে। আর ডিফিউশনের ক্ষেত্রে এটা হচ্ছে হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন, হায়ার থেকে হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে। আচ্ছা, প্রেজেন্স অফ, এটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। অসমোসিসের ক্ষেত্রে অবশ্যই থাকবে, কিন্তু ডিফিউশনের ক্ষেত্রে থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, অসমোসিসের ক্ষেত্রে পারমিয়েবল টু সলভেন্ট, আর ডিফিউশনের ক্ষেত্রে পারমিয়েবল টু সলিড এবং সলভেন্ট, দুটিই হবে। ওকে, এটা আমরা পারবো। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। কার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কতটুকু, এটা আমরা জানবো। প্রথমটা হচ্ছে আমাদের চিন্তা করব যে বেশি থেকে কমের দিকে যাব। প্রথমে আমাদের ব্রেনের মধ্যে থাকে নার্ভ ফাইবার, সবচেয়ে শক্তিশালী জিনিস, এটার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -90, সবচেয়ে শক্তিশালী আমার মানুষের হচ্ছে নার্ভ। দেন হচ্ছে তার হার্ট, কার্ডিয়াক মাসল, সেটা হচ্ছে -85 টু -90, কার্ডিয়াক মাসল -85 টু -90। দেন তার শক্তি আছে স্কেলেটাল মাসলে -80 টু 90। দেন আসবে হচ্ছে আমাদের মানে নার্ভ ফাইবারের থেকে আরেকটু ছোট, সেটা হচ্ছে নিউরন, শুধুমাত্র একটা নিউরন, -70 মিলিভোল্ট। দেন হচ্ছে এস এ নোট, এটাকে অবশ্যই হচ্ছে একটু কম দৌড়াইতে হবে, নইলে তো আমাদের হার্ট কাজ করতে করতে মরে যাবে, -55 টু 60। এবং হচ্ছে ভিসেরাল স্মুথ মাসল, সেটা হচ্ছে ভিসেরাল স্মুথ মাসল আরও কম হবে, -50 টু 60। এবং সবচেয়ে কম হচ্ছে আরবিসির মধ্যে -9 মিলিভোল্ট আরবিসির মধ্যে। তাহলে সিকোয়েন্সটা হচ্ছে নার্ভ ফাইবার, কার্ডিয়াক মাসল, স্কেলেটাল মাসল, নার্ভ ফাইবার, পুরো নার্ভ ফাইবার, কার্ডিয়াক মাসল, স্কেলেটাল মাসল, দেন সিঙ্গেল নিউরন, দেন এই হার্টের জাস্ট এসএ নোট, দেন হচ্ছে গিয়ে আমাদের ভিসারাল স্মুথ মাসল, এবং একেবারে ডান পাশে হচ্ছে গিয়ে আরবিসি। আচ্ছা, এবার আমরা দেখব স্কেলেটাল মাসল এবং কার্ডিয়াক মাসলের মধ্যে পার্থক্য। প্লেটিও ইন অ্যাকশন পোটেনশিয়াল, স্কেলেটাল মাসলের ক্ষেত্রে প্লেটিও নাই, কিন্তু কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে কিন্তু প্লেটিও আছে। সোর্স অফ ক্যালসিয়াম দ্যাট ইনিশিয়েটস কন্ট্রাকশন। আচ্ছা, স্কেলেটাল মাসলের মধ্যে সেলের ভেতরে যে ক্যালসিয়াম থাকে সেটাই গিয়ে হচ্ছে গিয়ে পুরা সেলটাকে কন্ট্রাক্ট করায়, কিন্তু কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা সেলুলার ক্যালসিয়াম এসে সেটাকে মেনটেন করতে হয়। আচ্ছা, এক্সট্রা সেলুলার ক্যালসিয়াম থেকে হচ্ছে গিয়ে মেনটেন করতে হয়। আচ্ছা, এছাড়া হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে গিয়ে স্কেলেটাল মাসলের মধ্যে মাল্টিপল ফ্ল্যাটেন্ড অ্যান্ড লাই পেরিফেরালি, মাল্টিপল ফ্ল্যাটেন্ড, এবং হচ্ছে গিয়ে যেটা আমরা জানি যে অনেকগুলা থাকে, এবং এটা হচ্ছে পেরিফেরিতে থাকে। বাট কার্ডিয়াক মাসলের মধ্যে একেবারে সিঙ্গেল এবং ওভাল একটা মাত্র নিউক্লিয়াস থাকে। আচ্ছা, আবার আমরা বলবো যে আমাদের ক্যালসিয়ামের যে সোর্সটা সেটা হচ্ছে পটাশিয়ামের, কিন্তু না, ক্যালসিয়ামের সোর্স, পটাশিয়ামের কথা বলতেছি না, ক্যালসিয়ামের কথা বলতেছি। যে স্কেলেটাল মাসলের ক্ষেত্রে সেলের ভেতরে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ক্যালসিয়ামটা বের হয় সেটা গিয়ে আলটিমেটলি স্কেলেটাল মাসলকে কন্ট্রাকশন করায়, কিন্তু কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে হচ্ছে ইসিএফ থেকে ক্যালসিয়াম এসে কার্ডিয়াক মাসলকে হচ্ছে কন্ট্রাকশন করায়। আর আমরা জানি ক্যালসিয়ামটা হচ্ছে সিমেন্টের মতো, যদি এটা বেশি হয়ে যায়, এক্সট্রাসেলুলার ক্যালসিয়াম যদি বেশি হয় তখন হচ্ছে আমাদের ইম্পালস কম যাবে, আর যদি ক্যালসিয়াম একেবারে কম থাকে, হাইপোক্যালসেমিয়া হয়, তখন একেবারে র্যাপিড হচ্ছে গিয়ে সব বিটগুলা যাবে, হাইপোক্যালসেমিক টিটানি হবে।